জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক, জনপদ থেকে নগর, চারপাশে কি ঘটছে এই মুহূর্তে তার সবকিছু নিয়েই আমাদের আয়োজন এখন চারদিক। আপনাদের সঙ্গে আছি আমি শামীমা রহমান শাম। সচিবালয় রাত 1:45টায় লাগা আগুন প্রায় 6 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের 19টি ইউনিট। তবে পুরোপুরি নিয়ন্ত্রণে আসে প্রায় 10 ঘন্টা পর। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসকে সহযোগিতা করে পুলিশ, সেনা ও নৌবাহিনীর সদস্যরা। প্রাথমিক পর্যায়ে আগুন লাগার পর ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যদের সংখ্যা বৃদ্ধি করা হয়। এরপর সচিবালয় এলাকায় মোতায়েন করা হয় বিজিবি সদস্যদের। ব্রিফিংয়ে ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জাহেদ কামাল বলেন, আগুন লাগানোর পর তদন্ত কমিটি গঠনের পরই আগুন লাগার কারণ জানা যাবে। এদিকে ঘটনাস্থল পরিদর্শন করে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, দুর্ঘটনা হতে পারে, তবে নাশকতা কিনা তা তদন্তের পরেই জানা যাবে। আমরা যতটুকু জানতে পেরেছি 3টা জায়গায় একসাথে আগুনের ইয়েটা দেখা গেছে। এটা অনেক সময় হয় কি, যখন স্পার্কিং হয়, যদি বিদ্যুৎ লাইনে শর্ট সার্কিট হয় এটা হতে পারে। তবে আমরা এটা এখন কনফার্ম বলবো না যতক্ষণ পর্যন্ত না আমরা তদন্ত করে শেষ করছি। সচিবালয়ের 7 নম্বর বিল্ডিংয়ে 1:50 মধ্যে আগুন ধরে 6 তলায়, এবং আমাদের ফায়ার ব্রিগেডকে 1:52 খবর দেওয়া হয় এবং তারা 1:54 থেকে তাদের কাজ শুরু করে এবং সকাল 8টায় আমাদের 8:05 আমাদের আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে। আমরা একটা তদন্ত কমিটি গঠন করে দিচ্ছি। ক্যাবিনেট সেক্রেটারি অলরেডি ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে, হোম সেক্রেটারি অলরেডি ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে। প্রাথমিকভাবে আমরা বলতে পারবো না, একটা ইনভেস্টিগেশনের পরে আমরা বলতে পারবো। সচিবালয়ে আগুনের ঘটনা পরিকল্পিত কিনা তা তদন্তের পরেই জানা যাবে বলে জানিয়েছেন মিলিটারি অপারেশনস ডিরেক্টর কর্নেল ইন্তিখাব হায়দার খান। দুপুরে সেনানিবাসের অফিসার্স মেস আলফার ব্রিফিংয়ে তিনি বলেন, গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা নিশ্চিতে সেনা নজরদারি অব্যাহত রয়েছে। ইনভেস্টিগেশনটা হবে, ইনভেস্টিগেশনটা হলে আমরা বলতে পারবো আসলে এটার পিছনের অগ্নিকাণ্ডের পিছনে কারণটা কি ছিল, এটা কি অ্যাক্সিডেন্ট নাকি কেউ করেছে। কেপিআই এর নিরাপত্তার বিষয়টি অবশ্যই আমাদের দায়িত্বভুক্ত এবং এটার বিষয়ে আমরা আজকে না, এটা অনেক আগে থেকে, আমরা যখন থেকে সেনাবাহিনী মোতায়েন হয়েছে তখন থেকে আমরা প্রত্যেকটা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং এইসব কেপিআই এর সাথে সংশ্লিষ্ট যারা আছেন প্রত্যেকের সাথে সমন্বয় করে প্রত্যেকটা হুমকি পর্যালোচনা করা হয় এবং সেই অনুযায়ী ব্যবস্থা গ্রহণ। আওয়ামী লীগ সরকারের দুর্নীতির অনেক তথ্য প্রমাণ সচিবালয়ে আছে। সেই তথ্য প্রমাণ মুছে ফেলার জন্যই এই অগ্নিকাণ্ড ঘটিয়েছে আওয়ামী লীগের দোসররা বলে মন্তব্য করেছেন সুপ্রিম কোর্ট বার সভাপতির ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। সুপ্রিম কোর্টের রেকর্ড রুমকে পর্যাপ্ত নিরাপত্তা দিতে প্রধান বিচারপতিকে আহ্বান জানিয়েছেন তিনি। অতীত সরকারের বিভিন্ন অপকর্মকাণ্ড হর্ষের বিরোধিতা আছে, সেগুলোকে কোনো রকম সাক্ষী হিসাবে, এভিডেন্স হিসাবে যেন উপস্থাপন না করতে পারে, এই জন্য হয়তো তারা এটা করেছে, তাদের এজেন্ডা এটা করেছে আমি মনে করি। দেশে আরও বড় ধরনের নাশকতার আশঙ্কার কথা জানিয়ে এবি পার্টির সদস্য সচিব মুজিবুর রহমান মঞ্জু বলেছেন, সরকারের গোয়েন্দা সংস্থার ব্যর্থতার কারণেই সচিবালয়ে আগুনের ঘটনা ঘটেছে। বিকেলে সচিবালয়ের সামনে সাংবাদিকদের তিনি বলেন, এখানে পূর্ববর্তী সরকারের হাত থাকতে পারে। আমরা যে কোনো কিছু তদন্তে ছাড়া বলতে চাই না, কিন্তু অপরাপর ঘটনা, সার্বিক পরিস্থিতি দেখে যেটা বোঝা যাচ্ছে যে এটার পেছনে কোনো স্যাবোটাজ, কোনো ষড়যন্ত্র থাকতে পারে। ইতিমধ্যে আমরা দেখেছি কয়েকজন উপদেষ্টা এটা বলেছেন যে তাদের মন্ত্রণালয়ে তারা অনেক বড় বড় দুর্নীতির কাগজপত্র পেয়েছিলেন, নথিপত্র পেয়েছিলেন। আশঙ্কা করছেন তারা যে সমস্ত দুর্নীতির কাগজপত্র গায়েব করে দেওয়ার জন্য বা নস্যাৎ করে দেওয়ার জন্য, ধূলিসাৎ করার জন্য এ ধরনের ঘটনা ঘটানো হয়েছে। সচিবালয়ে লাগা আগুন নেভাতে যাওয়া ফায়ার সার্ভিসের সদস্য সোয়ানুর জামান নয়নের ট্রাক চাপায় মৃত্যুর ঘটনাকে ব্যর্থতা হিসেবে স্বীকার করলেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। দুপুরে রাজধানীর ফুলবাড়িয়ার ফায়ার সার্ভিসের হেডকোয়ার্টার নয়নের জানাজা নামাজে অংশগ্রহণ শেষে এসব কথা বলেন তিনি। দুপুর 2টায় জোহরের নামাজের পর নয়নের মরদেহ ফায়ার সার্ভিসের হেডকোয়ার্টার প্রাঙ্গণে প্রথম গার্ড অব অনার প্রদান করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। পরে জানাজার নামাজে ফায়ার সার্ভিসের সদস্যরা অংশগ্রহণ করেন। ফায়ার ফাইটারকে চাপা দেওয়া ট্রাক চালককে আটক করা হয়েছে জানিয়ে উপদেষ্টা বলেন, ঘটনায় জড়িতদের বিচারের মুখোমুখি করা হবে। বুধবার দিবাগত রাতে
সচিবালয়ে আগুন লাগলে তেজগাঁও ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে আসে। এ সময় মালামাল নিয়ে সচিবালয়ের 1 নম্বর গেটের সামনের রাস্তা পার হওয়ার সময় ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হন তারা। পরে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে ফায়ার ফাইটার সোয়ানুরকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। মোহাম্মদ সোহানুজ্জামান নয়ন আমাদের ফায়ার ফাইটার অ্যাক্সিডেন্টে ইন্তেকাল করেছেন। আমি বলবো যে এটা ব্যর্থতাই, যেহেতু ট্রাক ওখানে চলাচল করাটা উচিত ছিল না, বাট আমরা ট্রাক চালককে ধরে ফেলছি এবং তারা আমরা আইনের আওতায় অবশ্যই নিয়ে আসবো। আমার একটা কর্মী মারা গেল, এটা আমার একটা ব্যর্থতা না, এটা আমি শোকাহত না। তার মা বাবা যেন ভালোভাবেই থাকতে পারে, ওইটার জন্য আমাদের যত দেখার দরকার আমরা অবশ্যই দেখব। শেখ হাসিনার পালিয়ে যাওয়া পরবর্তী পরিবর্তনকে বাকিরা সমর্থন দিলেও ভারত তা দিতে নারাজ বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। সকালে ঢাকার রিপোর্টার্স ইউনিটে এক আলোচনা সভায় কথা বলেন তিনি। বলেন, হাসিনার মাধ্যমে ভারত বাংলাদেশকে উপনিবেশ করার চেষ্টা করেছিল। রাজশাহী ইউনিভার্সিটি ন্যাশনালিস্ট এক্স স্টুডেন্ট অ্যাসোসিয়েশন আয়োজিত রক্তাক্ত মতিহার ও রিজভী আহমেদের স্মরণে আলোচনা সভার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আপনারা যদি গণতান্ত্রিক দেশ হয় তাহলে শেখ হাসিনাকে আপনারা স্বীকৃতি দেন কি করে, তাকে আশ্রয় দেন কি করে, তার গুণ কীর্তন করেন কি করে? যে নিষ্ঠুর মহিলা ক্ষমতায় থাকার জন্য বিরোধী দল নিশ্চিহ্ন করতে এমন এমন পদক্ষেপ নিয়েছে, গুম খুন, আপনারা তাকেই সমর্থন দিচ্ছেন। তো এটাই বোঝা যায় যে আপনারা হাসিনার মাধ্যমে বাংলাদেশে একটা কলোনি করার, উপনিবেশ করার আপনারা প্রচেষ্টা চালিয়েছেন। কতটা সাহস, কতটা দৃঢ়তা, কতটা কমিটমেন্ট থাকলে কেউ এরকম একটা কথা বলতে পারে যে রক্তাক্ত বাঘ এবং আহত সিংহের পায়ে শিকল পরানো যায়, কিন্তু আমাকে নয়। রক্তাক্ত হয়েছে, আহত হয়েছে, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়েছে, কিন্তু লড়াইয়ের ময়দান পরিত্যাগ করে নাই। শ্রমজীবী মানুষের জন্য লড়াই করেছে, যার জন্য আমি বলেছি শ্রমিক বন্ধু রিজভী আহমেদ। হাসিনার সময় অনিয়ম দুর্নীতির ফাইল ধ্বংস করতেই পরিকল্পিতভাবে সচিবালয়ে আগুন দেওয়া হয়েছে বলে মন্তব্য করেছেন জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম। দুপুরে পঞ্চগড় সরকারি অডিটোরিয়ামে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের সাথে মতবিনিময় শেষে একথা জানান সার্জিস। খুনি শেখ হাসিনার সময় যারা বিভিন্ন দালাল ছিল, বিভিন্ন অন্যায় অপকর্ম দুর্নীতি ছিল, এগুলোর যে ফাইলগুলো, এই ফাইলগুলো যখন তারা বিভিন্নভাবে এগুলো নিয়ে তদন্ত করছিল, এই ফাইলগুলো সংরক্ষণ করছিল বিচারের জন্য, ঠিক তখনই এই সচিবালয় এরকম একটি প্ল্যান করে এরকম অগ্নিকাণ্ড ঘটনা হয়েছে। সেই জায়গা থেকে আমাদের জায়গা থেকে জাস্ট একটা জিনিস মনে করি, আসলে এত বড় অভ্যুত্থানের পরে আমাদের যে বিপ্লবী ভূমিকায় থাকা উচিত ছিল, এই অন্তর্বর্তীকালীন সরকারকে যে বিপ্লবী ভূমিকায় থাকা উচিত ছিল, আমরা এখন পর্যন্ত হয়তো সেটি হতে পারিনি। আওয়ামী লীগ সরকার বাংলাদেশকে ভারতের কাছে বন্ধক ও ইজারা দিয়েছিল বলে মন্তব্য করেছেন জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। সকালে খুলনার পাইকগাছা উপজেলার গদাইপুর ফুটবল মাঠে অনুষ্ঠিত পথসভায় তিনি একথা বলেন। ভারত আমাদের প্রতিবেশী দেশ, আমরা সম্মান জানাই সকল প্রতিবেশীকে, কিন্তু বাংলাদেশকে তারা ভারতের হাতে বন্ধক ইজারা দিয়ে দিয়েছিল। ভারত তার সকল দাবি চায় অথবা না চাই তাদেরকে আদায় করে দেওয়া হয়েছে। তখনকার প্রধানমন্ত্রী বলেছেন, ভারতকে এত দিয়েছি যে ভারত সারা জিন্দেগি স্মরণ রাখবে। আসলে তিনি প্রধানমন্ত্রী ছিলেন না, তিনি ছিলেন সেবা দাসী। এই জন্য তিনি দাসত্বের শৃঙ্খলে বাংলাদেশের জনগণকে তিনি বন্দী করতে চেয়েছিলেন। পূর্বাঞ্চলের প্লট অবৈধভাবে নিজেদের নামে নেয় হাসিনা ও রেহানা সহ শেখ পরিবারের 6 সদস্যের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে
দুদক। বিকেলে দুদকের ব্রিফিংয়ে তথ্য জানান সংস্থাটির মহাপরিচালক আক্তার হোসেন। এ সময় বলা হয়, শেখ হাসিনা তার ক্ষমতার অপব্যবহার ও রাজুকের ঊর্ধ্বতন কর্মকর্তাদের যোগসাজশে পূর্বাঞ্চলের ২৭ সেক্টরে কূটনৈতিক জোনের ২০৩ নম্বর রোডে শেখ হাসিনা, শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয়, সাইমা ওয়াজেদ পুতুল, রেদওয়ান মুজিব সিদ্দিকী ও আজমিনা সিদ্দিকী ১০ কাঠা করে মোট ৬০ কাঠা জমি দখলে নেন। বিষয়টি সুনির্দিষ্ট তথ্যভিত্তিক ও কমিশনের তফসিলভুক্ত অপরাধ প্রতীয়মান হওয়ায় তাদের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন। ময়মনসিংহের সড়কে প্রাণ গেল দম্পতি সহ একই পরিবারের ৪ জনের। বৃহস্পতিবার ভোরে ময়মনসিংহ নেত্রকোনা সড়কের তারাকান্দা উপজেলার গাছতলা এলাকায় একটি ট্রাকের চাপায় সিএনজি চালিত অটোরিকশাটি দুমড়ে মুচড়ে গেলে এই হতাহতের ঘটনা ঘটে। পুলিশ জানায়, অসুস্থ শ্বশুর খোরশেদ আলমকে দেখতে গাজীপুরের শ্রীপুর থেকে আব্দুর রশিদ পরিবারের সদস্যদের নিয়ে ভোর ৩টার দিকে ময়মনসিংহের উদ্দেশ্যে রওনা হন। ময়মনসিংহ পৌঁছে তার একটি সিএনজি চালিত অটোরিকশায় ওঠেন। পথিমধ্যে অটোরিকশাটি তারাকান্দা উপজেলার গাছতলা এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা ট্রাকের চাপায় দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই ২ জন নিহত হন। পরে আহত অবস্থায় আরও ৪ জনকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় আরও ২ জনের মৃত্যু হয়। নিহত ২ জন এখনও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে উদ্বোধন হলো রিসার্চ ইনসেন্টিভ অ্যাওয়ার্ডিং এবং MIST ইন্টারন্যাশনাল জার্নাল অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির অনলাইন সংস্করণ। বৃহস্পতিবার সকালে MIST-তে পুরস্কার বিতরণ ও উদ্বোধন করেন কমান্ডার মেজর জেনারেল নাসিম পারভেজ। এ সময় ২০২৩ সালে আন্তর্জাতিক স্বীকৃত স্কোয়াপ ইন্ডেক্স গবেষণায় MIST-র শীর্ষ গবেষকদের প্রণোদনা সনদ ও ক্রেস্ট প্রদান করা হয়। অনুষ্ঠানে দেশ ও মানবতার কল্যাণে সময়োপযোগী গবেষণা কার্যক্রমের ওপর গুরুত্ব আরোপ করা হয়। এতে উপস্থিত ছিলেন বিভিন্ন বিভাগের প্রধান, ডিন এবং শিক্ষার্থীরা। উল্লেখ্য, ২০২৩ সালে MIST-র গবেষণায় ২২৩টি আন্তর্জাতিক গবেষণা প্রকাশনা সম্পন্ন করেন। Good morning to you all. To the top 10 researchers of 2023 people in July, August. প্রবাসী বাংলাদেশিদের নিয়ে প্রথমবারের মতো ঢাকায় অনুষ্ঠিত হচ্ছে NBR ওয়ার্ল্ড সামিট ২০২৪। রাজধানীর একটি হোটেলে ওয়ার্ল্ড সামিট ২০২৪-এর উদ্বোধন করেন প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক দূত লুৎফে সিদ্দিকী। NBR ওয়ার্ল্ড আয়োজিত প্রথমবারের মতো এই আয়োজনে পৃথিবীর নানা দেশ থেকে বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি অংশ নিচ্ছেন, যাদের মধ্যে আছেন উদ্যোক্তা, ব্যবসায়ী, রাজনীতিবিদ, চিকিৎসক, প্রকৌশলী, শিক্ষাবিদ, প্রযুক্তিবিদ সহ প্রায় সকল শ্রেণী পেশার প্রবাসী। Last year, Dubai, when much money that we are paying to the overseas that we're getting here. Let's think about, in connection. শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv, ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে এখন টেলিভিশন দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon TV।